তো শুরু করছি, আমরা রেকর্ড শুরু করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হলো ফিজিওলজি মেডিসিন প্লাস ফ্যাকাল্টি টপিক ছিল। মনে হয় না ফিজিওলজি এতই হিউজ, মনে হয় না যে ফ্যাকাল্টি টপিক নিয়ে কথা বলার আজকে আর সময় হবে। সময় না হলে কোনো অসুবিধা নাই, এটা ২-১ দিনের মধ্যে আবার আলাদাভাবে বলবো। আর আগেই বলেছি, সার্জারি বা গাইনোকোলজির ওনারা যদি আপনারা ভেবে থাকেন যে মেডিসিন, যেহেতু ফিজিওলজি প্লাস মেডিসিন হেডিং এ আছে শব্দটা, সুতরাং আমরা এটা এভয়েড করতে পারি, সেই সুযোগ কিন্তু নাই। আপনাদের কোনটা এভয়েড করতে হবে, কোনটা পড়তে হবে না, সেটা আমরা পড়ার সময় আলোচনা করেছি, আবার এখনো বলে দিব যেটা আপনাদের লাগবে না। কিন্তু যেটা নিয়ে স্পেসিফিক কোনো কথা বলবো না, সেটা কিন্তু সবার জন্য বাদ দিবেন, তো পরীক্ষার হলে বুঝবেন কি কাহিনী করে ফেলছেন। তো আগে কোনটা শুরু করা যায়? কেউ পরীক্ষা দিবেন না এটা কেউ মাথায় নিয়েন না। কারণ কেউ ২-১ জন বলছে যে আমার প্রিপারেশন ভালো না, আমি এবার আর দিব না, আমি ডিপ্লোমা দিব। পরীক্ষা দেওয়াটাও কিন্তু একটা অনেক বড় আ অভিজ্ঞতা। আমাকে কাইন্ডলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন একজন। দেখতে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমরা রেকর্ডিংটা হচ্ছে তো, না? জি ভাইয়া, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আপনি টপিকের নাম লেখেন রেনাল অ্যাসিড বেস ডিসঅর্ডার, একসঙ্গে রেনাল সিস্টেম। সেইখানে আমরা রেনাল সিস্টেমের যে অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেখান থেকে কি কি পড়তে হয় আমরা দেখেছিলাম। কোনটা মেটাবলিক অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস কিনা, এটা আমাদেরকে জানতে হবে। ২ নাম্বার জানতে হবে এটা কম্পেনসেটেড অর নট, আর এটার এই ৪টা অ্যাসিড বেস ডিসঅর্ডারের কারণগুলো আমাদেরকে জানতে হবে। তো আমি আপনাদেরকে যেটা এই ছবিগুলোর মাধ্যমে দেখিয়েছিলাম, আবার জাস্ট একটু ১ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে একটু এটা রিক্যাপ করতে চাই। সেটা হলো, আমাদের মেটাবলিক শব্দটা মিন করলে, যখন আপনি প্রশ্নে মেটাবলিক শব্দটা দেখবেন, তখন আপনার মাথায় ঢুকাইতে হবে মেটাবলিক মিন্স বাইকার্বনেট, এন্ড বাইকার্বনেট মিন্স কি কিডনি। এবং মেটাবলিক শব্দটার অর্থ কি, অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমরা ২টা জিনিস নিয়ে কাজ করি, শুধু কিডনি এবং রেসপিরেটরি সিস্টেম, বা বাইকার্বনেট এবং কার্বন ডাই অক্সাইড। যখন আপনাকে বলা হবে মেটাবলিক শব্দটা, আপনি অবশ্যই কিডনিকে বুঝবেন অথবা বাইকার্বনেটকে বুঝবেন। যখন আপনাকে রেসপিরেটরি বলবে কেউ, তখন আপনি লাংসকে বুঝবেন বা কার্বন ডাই অক্সাইডকে বুঝবেন। আর কার্বন ডাই অক্সাইড মিন হলো অ্যাসিড এবং বাইকার্বনেট মিন হলো অ্যালকালি। এটাই আপনার অ্যাসিড বেজের বেসিক। এরপরে আমাদের এই 4টা ডিসঅর্ডার নিয়ে পড়তে হবে। প্রথমে আসি মেটাবলিক অ্যাসিডোসিস। তো মেটাবলিক অ্যাসিডোসিস এর প্রাইমারি সেন্স কি? মেটাবলিক মিন্স আপনার মাথায় আসবে যে বাইকার্বনেট। আচ্ছা, এটা যদি আপনাদের কারোর সমস্যা না থাকে, তাহলে আর এটা বলে সময় নষ্ট করে লাভ নেই। এটা কি আর কথা বলতেছেন? আপনারা সবাই ঠিক আছেন, ওকে আছেন? কাইন্ডলি বলেন, তাড়াতাড়ি বলেন। না ভাইয়া, আরেকবার বলে। আচ্ছা, মেটাবলিক শব্দটা যখন আপনি দেখবেন প্রশ্নে, তখন আপনি অবশ্যই মনে মনে টানবেন কার দিকে? বাইকার্বনেটের দিকে টানবেন।
তো বাইকার্বনেট যদি বেড়ে যাইতো তাহলে তো সেটা মেটাবলিক হয়ে যাইতো। সো যেহেতু আপনাকে আমি মেটাবলিক অ্যাসিডোসিস বলছি, আপনি বাইকার্বনেটটাকে কমিয়ে দিয়েছেন। এই যে দেখেন বাইকার্বনেট কমে গেছে রেড কালি, এটা হলো প্রাইমারি ডিসঅর্ডার। এখন আমার শরীর কম্পেনসেট করবে কিভাবে? কম্পেনসেট করবে কার্বন ডাইঅক্সাইড বা লাংয়ের মাধ্যমে কম্পেনসেট করবে। কার্বন ডাইঅক্সাইড জিনিসটা কি? জিনিসটা হলো অ্যাসিড। সো আমার যেহেতু অ্যাসিডোসিস অলরেডি আছে, আরো অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে তো আমার ডাবল অ্যাসিডোসিস হয়ে যাবে। কিন্তু আমার বডি কি করবে? অ্যাসিডটা কমাই দিবে। কেমনে কমাই দিবে? কার্বন ডাইঅক্সাইড কমানোর মাধ্যমে। তো কার্বন ডাইঅক্সাইড কমে গেল। তো এই কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়াটা কেমন চেঞ্জ? এটা হলো এই যে গোল্লা করে দিয়েছি যেটা, এটা হলো সেকেন্ডারি চেঞ্জ। তাহলে আপনার যদি কোনো প্রশ্নে আপনি দেখতে পান যে বাইকার্বনেট কম, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড কমে নাই, সেটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস, কম্পেনসেশন হয় নাই। কিন্তু যদি দেখেন কার্বন ডাইঅক্সাইডও কমে গেছে, তাহলে সেটা হলো কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। আপনার প্রশ্নে আসবে একটা মানে একটা সিনারিও দিয়ে বলা হবে এটা এটা কি। এরপর একইভাবে আপনি মেটাবলিক অ্যালকালোসিসটা কি? বাইকার্বনেট বেড়ে গেছে, সেটার কম্পেনসেশনের জন্য কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাইকার্বনেট বেড়ে গেছে আপনার শরীরে, তাহলে বাইকার্বনেট বা অ্যালকালিকে নিউট্রালাইজ করার জন্য আপনি যেমন গ্যাস্ট্রিক হলে পেটের মধ্যে অ্যান্টাসিড ঢেলে দেন, ওইরকম এখন রেসপিরেটরি সিস্টেম অ্যাসিড ঢেলে দিবে। কেমনে অ্যাসিড ঢেলে দিবে? কার্বন ডাইঅক্সাইডকে সে বডিতে রিটেইন করবে। সো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, অ্যালকালি অ্যাসিড মিলে নিউট্রাল। তো রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে যখনই আমি আপনাকে রেসপিরেটরি সমস্যা বলছি, আপনার প্রাইমারি চেঞ্জ হবে রেসপিরেটরি সিস্টেম, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড মানে হলো অ্যাসিড। রেসপিরেটরি অ্যাসিডোসিসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। দ্যাট এখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড কেন বাড়ছে? কার্বন ডাইঅক্সাইড বাড়ছে হাইপোভেন্টিলেশনের কারণে, বিভিন্ন কারণে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু বেড়ে গেল, আপনার বডিতে অ্যাসিডোসিস হয়ে গেছে। এখন আপনার বডি কি করবে? অ্যান্টাসিড ঢেলে দিবে। কেমনে অ্যান্টাসিড ঢেলে দিবে? বাইকার্বনেট হলো অ্যান্টাসিড। আপনার বডিতে অ্যাসিড বেশি ছিল, দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইড বেশি ছিল। সেকেন্ডারি রেসপন্স হিসেবে যে রেসপিরেটরি অ্যাসিডোসিসে সেকেন্ডারি রেসপন্স হিসেবে কি হয়েছে? সেকেন্ডারি রেসপন্স হিসেবে বাইকার্বনেট বেড়ে গেছে। একইভাবে রেসপিরেটরি অ্যালকালোসিস, প্রাইমারি চেঞ্জ কার্বন ডাইঅক্সাইড কমে, সেকেন্ডারি চেঞ্জ হলো এই যে বাইকার্বনেট কমে। এতটুকুই, এটা আমাদের অ্যাসিড বেজের বেসিক। এরই সাথে আমি আপনাকে একটু বডি ফ্লুইডের বেসিকটা বলে দিব। এখন কারো এটা যদি ওকে থাকে তাহলে আমি আর বলবো না, কারণ আমাদের অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আহ, এই ইয়েটা আলোচনা, বডি ফ্লুইডের বেসিকটা আলোচনা করবো কিনা কাইন্ডলি বলেন। হ্যাঁ ভাইয়া। যদি ওকে থাকে তাহলে আর আলোচনা করার দরকার নাই, কারণ আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে। ভাইয়া আলোচনা করেন। আচ্ছা, তাহলে আমাদের বডি ফ্লুইড কি দেখেন, আমি একটু আপনারা জানেন যে আমি আঁকতে টাকতে পারি না, তারপরে একটু চেষ্টা করেছি। সেটা হলো এই আমাদের এই লাল কালি দিয়ে যে আমি টিউবটা এঁকেছি, এটা হলো আমাদের ব্লাড ভেসেল। তো আমাদের শরীরে কয়েক ধরনের ফ্লুইড আছে। নাম্বার 1 দেখেন, আমি একটা সেল আঁকার চেষ্টা করেছি, এর মধ্যে 1 নাম্বার দিয়েছি। তার মানে সেলের ভিতরে কিছু ফ্লুইড আছে, কিছু ফ্লুইড আছে এই যে ব্লাড ভেসেলের ভিতরে, আর কিছু ফ্লুইড ব্লাড ভেসেলের বাইরে কিন্তু সেলের ভিতরে না, সে সেলের বাইরে ব্লাড ভেসেলেরও বাইরে। তাহলে নাম্বার 1 যেটা সেলের ভিতরে, সেটা হলো ইন্ট্রাসেলুলার ফ্লুইড। নাম্বার 2 সেটা হলো ইন্টারস্টিশিয়াল, সেটা এক্সট্রা, অবশ্যই নাম্বার 2 এক্সট্রা সেলুলার যেহেতু সেলের বাইরে। নাম্বার 3 টাও ভেসেলের মধ্যে, যেটা সেলের বাইরে, মানে তিনিও এক্সট্রা সেলুলার। তাহলে নাম্বার 2, 3 ওনারা দুইজনই এক্সট্রা সেলুলার, কিন্তু ওনাদেরকে আমরা আবার একটু আলাদাভাবে বলতে পারি। নাম্বার 2 হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, মানে দুইটা সেলের মাঝখানে, আর যেটা ভেসেলের মধ্যে বসে থাকে তিনি হলেন প্লাজমা, নাম্বার 3। তো এটাই হলো আমাদের ফ্লুইড ব্যালেন্স। এখন আপনার মাথাটা পুরো আওলায় যাবে, যারা কোয়েশ্চেন সলভ করছেন তারা দেখছেন 2 পৃষ্ঠা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আপনার মাথা আওলায় যায়। সেটা হলো হাইপার ভলিউমিক, হাইপো ভলিউমিক, মানে হাইপার ভলিউমিক, আইসোটনিক, হাইপোটনিক। আমাদের তিনটা, আমাদের বডিতে কি আছে? 3 ধরনের ফ্লুইড আছে আমরা জানি। আইসোটনিক, যার টনিসিটি, আমাদের ব্লাডের নরমাল টনিসিটি কত? তাড়াতাড়ি বলেন একজন। নরমাল টনিসিটি বলতে না পারলে আজকের ক্লাস শেষ এখন। শেষ তাহলে, thank you, 275 মিলিঅস্মল। আচ্ছা 275, হ্যাঁ থ্যাংক ইউ। 275 রাফলি 270 থেকে 300 এরকম এর মধ্যে পাইলে আমরা, এটা হলো আমাদের নরমাল টনিসিটি। তো নরমাল টনিসিটির মতো যাদের টনিসিটি তারা আইসোটনিক, আমরা জানি নরমাল স্যালাইন। তো যাদের বেশি টনিসিটি হাইপার এন্ড কম হলো হাইপো। তো আমাদের এই তিনটা টনিসিটির সাথে আবার ভলিউমটা দিয়ে আমাদের প্রশ্ন হবে যে আইসোটনিক হাইপার ভলিউমিয়া, আইসোটনিক হাইপোভলিউমিয়া, একইভাবে হাইপারটনিক হাইপার হাইপো, হাইপোটনিক হাইপার হাইপো, এটা নিয়ে আমাদের প্রশ্ন হবে। তো প্রথমে আমরা আসি তাহলে আমাদের আইসোটনিক মানে টনিসিটি আমাদের নরমাল, মানে নরমাল ব্লাডের সমান। তো আইসোটনিক হাইপার ভলিউমিয়া হতে পারে, দ্যাট মিন্স
আমার অনেক ভলিউম আমি রিটেইন করেছি কিন্তু টনিসিটি চেঞ্জ হয় না। আমি আইসোটনিক সলিউশনটা আমি শরীরে নিয়েছি। সেটা কিভাবে নিতে পারি? আমি নরমাল স্যালাইন ইনফিউশন অনেক বেশি নিতে পারি, অনেক নরমাল স্যালাইন মুখে খাইতে পারি। এভাবে আমার আইসোটনিক হাইপার ভলিউমিয়া হবে। একইভাবে আইসোটনিক হাইপোভলিউমিয়া কিভাবে হবে? আমার অনেক বেশি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট আইসোটনিক সলিউশন বের হয়ে গেছে, নরমাল ডায়রিয়াতে বের হয়ে গেছে। এরপরে হাইপারটনিক, দ্যাট হাইপারটনিক হাইপার ভলিউমিয়া, আমার ভলিউম বেড়ে গেছে শরীরের, পাশাপাশি টনিসিটিও বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে? আমি যদি ওই যে 0.3% সোডিয়াম ক্লোরাইড অনেক বেশি নিয়ে নিই বা সারাদিন বসে বসে লবণ চুষতে থাকি, তাহলে আমার ভলিউমও বাড়বে, পাশাপাশি টনিসিটিও বাড়বে। আর এরপর যেটা নিচে গ্রিন কালি, হাইপারটনিক হাইপোভলিউমিয়া, ভলিউম কমে গেছে কিন্তু টনিসিটি বেড়ে গেছে। সেটা কিভাবে সম্ভব? বডি দিয়ে সাদা পানি, মানে ইলেকট্রোলাইট ফ্রি পানি, সাদা পানি তো নিশ্চয়ই বুঝেন, আমি এটাকে সাদা পানি বলি, ইলেকট্রোলাইট ফ্রি পানি বডি থেকে বের হয়ে যাচ্ছে অনেক বেশি। কিভাবে? অনেক বেশি পানির মতো ডায়রিয়া হচ্ছে, অনেক বেশি সোয়েটিং হচ্ছে, জ্বর হইলেও অদৃশ্যমান কিছু টেম্পারেচারের কারণে পানি উড়ে যায় শরীর থেকে, এবং ফাইনালি ডায়াবেটিস ইনসিপিটাসে শুধু পানি যায়। তাহলে পানি চলে যাবে, লবণ থেকে যাবে, এটা হবে হাইপারটনিক হাইপোভলিউমিয়া। ফলোইং আর কজেস অফ হাইপারটনিক হাইপোভলিউমিয়া, এখান থেকে আপনি কিন্তু প্রশ্ন পাবেন। তাহলে আপনার নাম্বারিং এ আপনি এটাকে আপনি এই রেনাল সিস্টেমের আন্ডারে সবগুলোকে লিখে ফেলবো আমরা, রেনাল অ্যাসিড বেস ইলেকট্রোলাইট বডি ফ্লুইড সব হেডিং আমরা রেনাল দিব। রেনালে এটাকে একটা নাম্বার দেন, সেটা হলো এইগুলা, এই যে এইটার কজ অফ হাই, মানে এই হাইপার ভলিউমিক হাইপোভলিউমিক হাইপারটনিক হাইপোটনিক এইগুলার এই কজটা ফাইনালি আমি দেখাচ্ছি আপনাকে, ওই পৃষ্ঠাটা শুধু আপনি দেখবেন। এখন হাইপোটনিক, হাইপোটনিক হাইপার ভলিউমিয়া, টনিসিটি কমে গেছে কিন্তু পানি বেড়ে গেছে। কেমনে হইতে পারে? সাদা পানি বডিতে, ইলেকট্রোলাইট ফ্রি পানি বডিতে বেশি রিটেইন হচ্ছে। কেমনে হইতে পারে? সিয়াদ হইতে পারে, দ্যাট ইজ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ। সিয়াদে কি হয় বলেন তো? এডিএইচটা বাড়ে না কমে? বাড়ে। সিয়াদে এডিএইচ কমে কেউ আছেন নাকি? আচ্ছা, আমি এটা আবার বলি, পরীক্ষার সময় আমার নিজেরও অনেকবার গুলাই গেছে। সেটা হলো পরীক্ষায় মাথা গরম অবস্থায় আই ইকুয়াল টু ইনএডিকুয়েট, ইনএডিকুয়েট মানে ইনক্রিজ না ডিক্রিজ, এটা পরীক্ষার সময় মনে থাকে না। তো সিয়াদকে আমি উচ্চারণ করি সিনড্রোম অফ ইনক্রিজ এডিএইচ। আপনি এভাবে উচ্চারণ করলে পরীক্ষার সময় মাথা গরম অবস্থায় আপনি বুঝবেন যে এটা হলো ইনক্রিজ। তাহলে সিয়াদের ইন্টারপ্রিটেশন কি? সিনড্রোম অফ ইনক্রিজ এডিএইচ, সিনড্রোম অফ ইনক্রিজ এডিএইচ। তারপরে যদি আপনি আপনি 3 বালতি পানি খাচ্ছেন, আপনাকে কেউ 3 গ্লাস পানি খাইতে বলতে আপনি ভুলে গিয়ে 3 বালতি পানি খাইলেন, ইলেকট্রোলাইট ফ্রি পানি, তাহলেও কিন্তু আপনার সাইকোজেনিক পলিডিপসিয়া, দ্যাট ইজ ইনক্রিজ ইনটেক অফ ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার, এটা একটা হাইপোটনিক হাইপার ভলিউমিয়ার কজ। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলিউর, দ্যাট ইজ আমাদের ইডিমার যে অর্গান ফেলিউর গুলাতে আমাদের বডিতে ওয়াটার রিটেনশন হয়, বড় বড় 3টা অর্গান ফেলিউরে, দ্যাট ইজ হার্ট, লিভার এন্ড কিডনি ফেলিউর, এখানেও হাইপোটনিক হাইপার ভলিউমিয়া হয়। এন্ড ফাইনালি হাইপোটনিক হাইপোভলিউমিয়া, টনিসিটিও কম, ভলিউমও কম। কিসে হইতে পারে? অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে। আর টোটালি এতক্ষণ ধরে আপনাকে যা বলেছি, এই চার্টটাতে ইনফিনিটি স্টার দিয়ে আপনি লিখে রাখেন। এই চার্ট থেকে প্রশ্ন না হলে আপনার কোর্স ফি ফেরত পাবেন, নক দিয়ে। এই চার্ট থেকে প্রশ্ন না হলে কোর্স ফি ফেরত। তাইলে এইটা হলো আমাদের এই বডি ফ্লুইড নিয়ে এটুকু বললাম। এই বডি ফ্লুইডের এই চার্টটা, এটা ইনফিনিটি স্টার এবং নাম্বারিং করবেন। এখন তাহলে আমরা রেনালে ঢুকে যাচ্ছি। এইগুলো নিয়ে বাকিগুলো পড়বেন না বিষয়টা কিন্তু তা না। ফিজিওলজি নিয়ে বলার কিছু নাই। নাম্বারিং করেন, রেনাল ভেজোডাইলেটর ভেজোকনস্ট্রিক্টর, রেনাল ভেজোডাইলেটর ভেজোকনস্ট্রিক্টর, এটা আমরা মনে রাখতাম। ভেজোডাইলেটর বলতাম ডা বিএনপি, বিএনপি সবাই ডাইলেট হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ ঘরে থাকে না, সবাই দাঁড়িয়ে থাকে। সো রেনাল ভেজোডাইলেটর, ডা বিএনপি, ডি বিএনপি, এগুলা হলো রেনাল ভেজোডাইলেটর। ভেজোডাইলেটরের লিস্টে জানাই সেগুলাই হলো ভেজোকনস্ট্রিক্টর। ডোপামিন, ব্র্যাডিকাইনিন, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু অ্যাকশন কিসের উপরে? প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যাকশন অন অ্যাফারেন্ট আর্টারিওলস। অ্যাপারেন্ট ডিফারেন্ট, কিভাবে চিকন হয়, কিভাবে মোটা হয়, কিভাবে পানির পাইপের মতো মেকানিজম হয়, এটা নিয়ে কথা হয়েছে। যে কিডনি ফাংশনের এন্ডোক্রাইন ফাংশনটা বেশি ভালোভাবে দেখবেন। রেনাল ফাংশন টেস্ট, এটা রেনাল ফাংশন টেস্ট, এখান থেকে কিন্তু রেনাল ফাংশন টেস্ট থেকে প্রশ্ন হবে, এটাতে আপনি নাম্বারিং করেন।
রেনাল ফাংশন টেস্ট, এই গ্লোমেরুলার ফাংশন টেস্ট, টিবিউলার ফাংশন টেস্ট কেমনে মনে রাখতে হয় আপনারা জানেন, এখান থেকে প্রশ্ন হবে। এখন কোথায় কি, এইটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের এই চারটা ম্যাকুলার ডেন্সা যে সেল, মেসেঞ্জিয়াল সেল, এটার কোথায় লোকেশন, এটার ফাংশন কি, এটা নাম ফেলবেন। মেসেঞ্জিয়াল সেল এর কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন কে কে করে? ডি ক্যাপ হলো মেসেঞ্জিয়াল সেল রিল্যাক্সেশন করে, বাকিরা সব কন্ট্রাকশন করে। জিএফআর মেইনটেইন কম বেশি কে করে? এগুলো সব নাম্বারিং এর মধ্যে। ডিফারেন্ট পার্ট অফ নেফ্রনের ফাংশনটা আমরা অত্যন্ত সুন্দর করে পড়েছি, কোথায় খুব ছবির সাথে অত্যন্ত আমরা অসাধারণ করে পড়েছি এটা। রিঅ্যাবজর্পশন সিক্রেশন কোথায় কি হয়, কোথায় কি রিঅ্যাবজর্পশন সিক্রেশন হয়, এটা কিন্তু আপনি নাম্বারিং এ ফেলবেন। মশা থেকে সাবধান সবাই, দেশে অনেক মশা বাড়ছে, ডেঙ্গু অনেক বাড়ছে, হাসপাতালে সিট খালি নাই। আর সিট খালি নাই, সুতরাং এত বেশি বেড়ানোর কিছু নেই, কম করে বেড়াবেন। অবস্থা কথা কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসতেছে। জি ভাইয়া। এটা কি সবার এরকম হচ্ছে? তাহলে মানে এরকম এটা কি ওনার একার না অন্যদের হচ্ছে? ক্লিয়ার শুনতেছেন কেউ? হ্যাঁ, না কেটে কেটে ভাইয়া, আসতেছে। মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে মোবাইলের ইন্টারনেটটা ইউজ করা যায় কিনা দেখি। দশ সেকেন্ড প্লিজ। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আগের থেকে একটু বেটার মনে হয়? জি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা রেনাল ওয়াটার হ্যান্ডলিং পড়া লাগবে না, এডিএইচ যেটা পড়তে হবে আমরা সেখানে এন্ডোক্রাইন থেকে পড়ে ফেলবো। এখান থেকে রেকর্ডিং হচ্ছে মেবি, তাই না? এই এই চার্ট এডিএইচ প্যাথোফিজিওলজি, আচ্ছা এটা আমরা এন্ডোক্রাইনে পড়বো। এডিএইচ সিক্রেশনের কন্ট্রোলটা, কন্ট্রোল অফ এডিএইচ সিক্রেশন, এটা নাম্বারিং এ লিখেন। সিয়াদের এই ইয়েটা শুধু কজ হচ্ছে এই ডায়াগনোসিসটা, কে বেশি হয় কে কম হয়। সিয়াদে কি হয়, সিনড্রোম অফ ইনক্রিজ এডিএইচ, দ্যাট মিন্স কি হবে, এডিএইচ বেড়ে গেলে, এডিএইচ আমাদের কি হরমোন রেকর্ড হচ্ছে তো না ফায়াজ ভাই? আচ্ছা, আমাদের এডিএইচ হরমোন ইনক্রিজ এডিএইচ হলে তাহলে কি হবে, ব্লাডের কনসেন্ট্রেশনটা কি হবে, ব্লাডের অসমোলারিটিটা কমে যাবে। ব্লাডের অসমোলারিটি, পানি অসমোলারিটি কমে যাওয়া মানে ইউরিনটা মনে রাখবেন যে ব্লাডের উল্টা, তাহলে প্লাজমা অসমোলারিটি কমে যাবে। প্লাজমা ঘনত্ব কমে যাওয়া মানে ধরবেন যে আপনি ঘনত্ব মানে সোডিয়ামও একটা ঘন রাখার বস্তু ছিল, সোডিয়ামটাও কমে যায়। আর ইউরিনের কি হয়, উল্টা হয়, ইউরিনের সোডিয়াম এবং অসমোলারিটি দুইটাই বেড়ে যায়। আপনারা যারা আগের এডিশন ডেভিডসন পড়ছেন, আগের এডিশনে কিন্তু এটা 1, এই যে ইউরিন অসমোলারিটি নট মিনিমালি লো, ইট মোর দ্যান 150 ছিল, এটা কিন্তু এখন কারেন্টটাতে 100, এটা খেয়াল রাখেন।
হরমোন অ্যাক্ট অন কিডনি, এটা আপনি নাম্বারিং এ ফেলেন। হরমোন অ্যাক্ট অন কিডনি, আপনি কিন্তু হরমোন রেগুলেট টিবিউলার ফাংশন, হরমোন অ্যাক্ট অন কিডনি আর হরমোন, এখানে কিন্তু আদার কিছু হরমোন আছে সেগুলো দেখেন। এই ভিটামিন ডি কিন্তু অনেক জায়গাতেই বলছে যে ট্রু দিছে, ভিটামিন ডি আমাদের এই ফিজিওলজির টেক্সট বুক গুলোতে অ্যাক্ট অন কিডনিতে পাইনি, ট্রু দেওয়ার দরকার নাই ভিটামিন ডি। হ্যাঁ, এটাতেও আপনি নাম্বারিং করেন, কিডনি থেকে আসলে অনেকগুলো প্রশ্ন চলে আসবে। প্রেগন্যান্সিতে কি কি কম হয়, কি কি বেশি হয়, কি কি কমে সেটা আমাদের এই যে মার্কিং করা ছিল। হেমাচুরিয়ার কজ, নেফ্রোটিক সিনড্রোম কোনটা কোনটা উদাহরণ, নেফ্রাইটিক সিনড্রোম কোনটা কোনটা উদাহরণ, ক্যারেক্টার এবং উদাহরণ। এক্সাম্পল গুলো আপনাদের এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি। গ্লোমেরুলোনেফ্রাইটিস উইথ লো কমপ্লিমেন্ট লেভেল, এই সবগুলা নাম্বারিং এর গুলা বলছি, নাম্বার দিয়েন কিন্তু সবগুলা। সিস্টিনিউরিয়াতে কোনটা কোনটা ডিফেক্টিভ রিঅ্যাবজর্পশন হয়, কোল, সিস্টিন, অর্নিথিন, আর্জিনিন, আরেকটা কি লাইসিন। পিকেডি, এডিপিকেডি অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা একটা অটোজোমাল কি, অটোজোমাল ডমিনেন্ট। এইটা আপনি এই এডিপিকেডি টাইপ 1 এবং টাইপ 2 এই চার্টটা একটু দেখবেন। এই চার্টটা 1 হলো ক্রোমোজোম 16-তে আর 2 হলো ক্রোমোজোম 4-এ। এডিপিকেডির ফিচার্স গুলা এটা মিলে একটা প্রশ্ন, এডিপিকেডির এই যে এডিপিকেডি দিয়ে এই নেমোনিক্সটা এবং ওই 1 এবং 2 এর পার্থক্যটা। হাঁসের ক্যারেক্টার কোন ব্যাকটেরিয়া হ্রাস করে, তাড়াতাড়ি বলেন কোন ব্যাকটেরিয়া হ্রাস করে, গতদিনই আমরা এটা নিয়ে কথা বলছি। ইকোলাই এন্ড শিগেলা। আর হাঁসের সাথে সাথে আরেকটা জিনিস তখন আমার মনে পড়ে আপনাকে জিজ্ঞেস করতে, সেটা হলো বোথ এক্সোটক্সিন এন্ডোটক্সিন প্রডিউসিং ব্যাকটেরিয়া, সরি হিট ল্যাবাইল হিট স্টেবল টক্সিন প্রডিউসিং ব্যাকটেরিয়া। হ্যাঁ, ইকোলাই। আর দুইটা ছিল, দেখে নিন। ইউরিয়া লেভেল কে বাড়ায় কে কমায়, নাম্বারিং করেন। ইউরিয়া আর হাইপার ইউরিয়া আর ইনক্রিজ ইউরিয়া লেভেল, এটাও কিন্তু গরম মাথায় উল্টায় যায়। ইনক্রিজ ইউরিয়া এবং হাইপার ইউরিয়াসেমিয়া, ইউরিয়াসেমিয়া হলো ইউরিক অ্যাসিড আর ইউরিয়া হলো ইউরিয়া, এই দুইটারই হাইপার হাইপো কে করে। হাইপার ইউরিয়াসেমিয়া হওয়ার কারণ কি কি এটা দেখবেন, একটা হলো ডিমিনিশ এক্সক্রিশন, একটা ইনক্রিজ ইনটেক, একটা ইনক্রিজ প্রোডাকশন। ইউরিয়া কমে যায় মাত্র 3টা কারণে, প্রোটিন কমে গেলে প্রেগন্যান্সিতে এবং লিভার ডিজিজে। রিডিউসিং সাবস্টেন্স আমরা বায়োকেমিস্ট্রিতে দেখবো এটা। অ্যাকিউট কিডনি ইনজুরির মার্কার অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। এই সিকেডির স্টেজ গুলা, কজ অফ এনিমিয়া ইন সিকেডি, রেনাল স্টোন কোনটা রেডিও ওপেক, কোনটা রেডিও লুসেন্ট। কজ অফ স্টেরাইল পাইউরিয়া, এটা অলরেডি আমরা কালকের স্ক্রিনশটে দিয়ে ফেলেছি। ডায়াবেটিক্সের এই ছোট্ট জায়গাটুকু থেকে কি পাবেন, একটা প্রশ্ন না পাইলে কোর্সি ফেরত, 2টা প্রশ্ন পাইলে আমাকে গিফট দিন। কোনটার সাইড ইফেক্ট কি আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি। এখন কি একটু ক্লিয়ার, আগের থেকে কথা কাটতেছে কম? জি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমাদের নেফ্রোলজি পড়া শেষ।
এখন আমরা অ্যাসিড বেস বডি ফ্লুইডটা একটু দেখব। ফোন দাও। অ্যাসিড বেসের এই চার্টটা, যে চার্টটা আমরা ওই আগে প্রথমে আলোচনা করেছিলাম, ওটা আসলে এই চার্টটা। অ্যানায়ন গ্যাপ থেকে মেজার্ড অ্যানায়ন গ্যাপ, এটা নাম্বারিং এ ফেলুন। মেজার্ড আনমেজার্ড ক্যাটায়ন অ্যানায়ন কে মেজার্ড আনমেজার্ড, এটা causes of metabolic acidosis নাম্বারিং এ ফেলুন। নরমাল উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ উইথ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, আমরা কিন্তু নেমোনিক্স দিয়ে পড়েছি সাধু। causes of RTA renal tubular acidosis। মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার কিসে, আমরা একটাই উদাহরণ শিখবো, উদাহরণ আরেকটা আছে, এটা আমাদের জানার দরকার নেই। টোটাল দুইটা উদাহরণ আছে, আমরা একটাই শিখবো। অ্যাসপিরিন পয়জনিং বা স্যালিসাইলেট বা স্যালিসাইলিক অ্যাসিড পয়জনিং কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয় উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। আরটি এর আপনি আশা করি এই শুধুমাত্র এই চার্টটা পড়লে হবে ডেভিডসনের, আর একটু বেশি পড়তে চাইলে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 ডিটেলস আমি এখান থেকে দিয়ে দিয়েছি। এর বাইরে কোনো পরীক্ষায় লাগবে না, এই চার্টটার বাইরে আরটিএ সম্পর্কে ওই বিদেশি পরীক্ষাতেও লাগবে না। ল্যাকটিক অ্যাসিডোসিস এর কজ, তাহলে আপনার অ্যাসিড বেস ডিসঅর্ডারের অনেকগুলো কজোলজি থেকে আপনাকে কয়টা কজোলজি দিচ্ছি আপনি দেখেন। কজোলজি কিন্তু মুখস্থ করা টাফ, সো আপনাকে আমি কমাই দিচ্ছি। কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। প্রাইমারি রেসপিরেটরি ফেলিউরের কজগুলাই হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস এর কজ। তারপর এই যে এই চার্টটা রেসপিরেটরি, ও এটা তো আমরা রেসপিরেটরি সিস্টেমে পড়বো, এখানে এমনিতেই দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এখন আমরা বডি ফ্লুইডে চলে যাচ্ছি। এই চার্টটা, এটা মেবি গাইটনের চার্ট। এটা এই কোনটা ইন্টারস্টিশিয়াল এক্সট্রা সেলুলার ফ্লুইডে কে কে বেশি, ইন্টারসেলুলার ফ্লুইডে কে কে বেশি, আপনাদের আলাদা আলাদা মার্কিং করে দিয়েছিলাম। যেটা নিয়ে আমি হাতে লিখে দিয়েছিলাম আপনাদেরকে, টেবিল টেবিল করে বানিয়ে দিয়েছিলাম, সেই চার্টটা হলো এইটা। না সরি, এটা হলো সেটা পরে। এটা হলো বডি ওয়াটারটা কি দিয়ে মাপবেন, আপনাদেরকে আমি নেমোনিক্স বলেছিলাম, মিস রিয়া দত্ত, আশা করি মনে আছে। ওইটা নাম্বারিং এ ফেলবেন। এটা আইসোটনিক কেকে, হাইপারটনিক কেকে, হাইপোটনিক কেকে। আর যে চার্টটা আমি হাতে লিখে দিয়েছিলাম ওই চার্টটা হলো এটা। এই চার্টটা থেকে প্রশ্ন আসবে, যেটা ভলিউম চেঞ্জ উইথ অসমোলারিটি। কজেস অফ হাইপারনেট্রেমিয়া, হাইপোনেট্রেমিয়া, এটা আপনাদের মনে আছে কিনা, যে যে হাইপোভলিউমিক, হাইপারভলিউমিক, ইউভলিউমিক, হাইপারনেট্রেমিয়া, হাইপোনেট্রেমিয়া, এটা মনে আছে? আশা করি বলার দরকার নাই। কিভাবে এটা আমরা একটু মানে বুঝে পড়েছিলাম, মনে আছে তো না? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। 10 ধরে। তো এই হাইপোনেট্রেমিয়া, হাইপারনেট্রেমিয়ার কজ, পটাশিয়াম হাইপারের কজ। হাইপার বলতে এটা সেলের মধ্যে কে পটাশিয়াম ঢোকায়, কে বের করে, ওইভাবে আসে। ড্রাগ কজিং হাইপারক্যালেমিয়া, হাইপারক্যালসেমিয়ার এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দ্যাট ইজ কজ অফ হাইপারক্যালসেমিয়া, সাথে ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপারক্যালসেমিয়া। ম্যাগনেসিয়াম ফসফেট পড়া লাগবে না। মাসল চ্যানেলোপ্যাথিটা মনে রাখা বেশ টাফ, 2-1 প্রশ্ন আসছিল, লাগবে না। নাম্বার মানে পড়া তো আসলে সবই লাগবে না, আমার নাম্বারিং এর মধ্যে 300টা নাম্বারিং এর মধ্যে রাখলাম না, শেষ। সরি। এরপর কোনটাতে ঢুকবো বলেন একজন? রেসপিরেটরিতে ভাইয়া। আচ্ছা, রেসপিরেটরিতে ঠিক আছে। সবচেয়ে আমার কাছে সবচেয়ে সহজ লাগে রেসপিরেটরি, অনেকের কাছে নাকি এটা কঠিন
নি লাগে জানি না, ব্যাপার না। তো আমরা এই চার্টটাও আপনাদেরকে দিয়েছিলাম, নেফ্রোটিক নেফ্রাইটিক। এটা সুন্দর একটা আমি বানিয়েছি, অসাধারণ একটা চার্ট। এটা এফসিপিএস যারা দিবেন তাদের ওই চার্ট থেকে পুরোটাই কভার করবে, দিয়েছিলাম মেবি আপনাদের। এফসিপিএস যারা দিচ্ছেন এই নেফ্রোটিক নেফ্রাইটিক এই চার্টের বাইরে লাগবে না ইনশাআল্লাহ। রেসপিরেটরি বলছেন না? টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি এপিথেলিয়ামের ক্যারেক্টার গুলা। লাং ফাংশন, এইখান থেকে প্রশ্ন না হলে, যেখান থেকে প্রশ্ন না হলে কোর্স ফি ফেরত নেবেন, সেগুলো আলাদাভাবে বলে দিচ্ছি। এখান থেকে কোশ্চেন না আসলে কোর্স ফি ফেরত। এখান থেকে কি কি কোশ্চেন হয়, একটা দুইটা তিনটা লাইন আসে পরীক্ষায়, সেগুলো অলরেডি আপনারা জানেন। মেকানিজম টিজম লাগবে না। এখান থেকে প্রশ্ন না হলেও কোর্স ফি ফেরত। হেমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন, এটা মনে রাখতে হয় কিভাবে আমি বলেছিলাম, যেটা বেশি আসে বলেন তো মনে রাখার ওইটা, এটা কেমন মনে আছে আপনাদের বলেন তো দেখি একটু। আর মানে রেজ আর প্রেসার ভিআর এবং এইচআর কি হয়, রিডিউস হয়। ভিআর মানে কি? আচ্ছা Venous ওটা return. আর হার্ট রেট কমে যায়, আর দুইটা পি পড়ে, সরি রেইজ করে, দুইটা আর রেইজ করে আর দুইটা পি পড়ে যায়। কোন কোন পি? বিপি আর জেভিপি। সারফেক্টেন্টের এই চার্টটা পুরোটা সারফেক্টেন্ট। কমপ্লায়েন্স কোথায় কোথায় বাড়ে, কোথায় কোথায় কমে। ইফেক্ট অফ এক্সারসাইজ অন রেসপিরেশন। পালমোনারি ভলিউম এন্ড ক্যাপাসিটি, কোনটা কত, কোনটার ইন্টার মিনিং কি, এখান থেকে না আসলেও ফেরত ফি। তারপরে আবারও একটা পাওয়া গেছে ফি ফেরতের জন্য, সেটা হলো অ্যাপেক্স বেজ। অ্যাপেক্সে কোনটা বেশি, বেজে কোনটা বেশি। এখান থেকেও ওই যে ইনফিনিটি স্টারের মধ্যে নাম্বারিং তো দিবেনই, ইনফিনিটি স্টারও, সেটা হলো কোনটা অবস্ট্রাকটিভে কোনটা কম বেশি হয়, রেস্ট্রিকটিভে কোনটা কম বেশি হয়। এখান থেকে আপনার মাথা গরম করতে প্রশ্নটা এভাবে হয়, এখান থেকে বেশিরভাগ সময় obstructive lung disease is differ from restrictive lung disease by following points. এইভাবে পেঁচাই দিলে আপনাদের মাথাটাও একদম আপনাদের বলতে আমাদের সবার, আপনি আমি তো একই, সবারই আমাদের মাথা পেঁচিয়ে যায়। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডানে বামে কেমনে যায়, এখান থেকে। ক্লোরাইড শিফট, হাইপোক্সিয়ার এই চার্টটা, কোন হাইপোক্সিয়াতের উদাহরণ কি, কজ কি। আপনি ভাইবেন না যে অনেক বলতেছি, অনেক কিন্তু অনেক বলতেছি যেমন ট্রু, অনেক বলতেছি না সেটাও কিন্তু ট্রু। কজ অফ হেমোপটাইসিস। আর এইখান থেকে প্রশ্ন না আসলেও অর্ধেক ফি ফেরত, ফুল না। এখান থেকে এই যে টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, এটা মনে রাখার নেমোনিক্স আমি সুন্দর করে বলে দিয়েছিলাম। অ্যাজমা থেকে এই চারটা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, লাইফ থ্রেটেনিং অ্যাজমা, নেয়ার ফ্যাটাল অ্যাজমা, কোনটার ইন্টারপ্রিটেশন কখন। অ্যাজমা সিওপিডি গাইডলাইন দিন দিন চেঞ্জ হয়, যেটা বিদেশি গাইডলাইন, সেটা আমি আপনার, এটা আসলে আমাদের ওইভাবে অতটা লাগবে না, এটা ট্রিটমেন্ট লাগবে। সিস্টিক ফাইব্রোসিস, অল্প 2-5টা কথা বলা আছে, কথাগুলো পড়বেন। নিউমোনিয়ার এই কার্ভ 65 ক্রাইটেরিয়া।
কমপ্লিকেশন অফ নিউমোনিয়া। টিবি আপনাকে যা দিয়েছি পুরোটাই পড়বেন, কারণ টিবি থেকে প্রশ্ন হবেই, সেটা মাইক্রোবায়োলজির আন্ডারে হোক, মেডিসিনের আন্ডারে হোক। টিবি, মাইক্রো এবং এখানে যা আছে পুরোটাই আপনাকে পড়তে হবে। তাহলে টিবি মিল, শুধু টিবি নিয়েই একটা নাম্বার দিবেন। এমটি টেস্ট পজিটিভ নেগেটিভ তো পড়বেনই, ওটা টিবির সাথে গতদিনও বলেছি। ফার্স্ট লাইন এন্টি টিবি, সেকেন্ড লাইন কে কে, মানে এটা টিবি নিয়ে যতটুকু দিয়েছি একটু বাদ দেওয়া যাবে না, সবই পড়তে হবে, দুঃখের বিষয়। এখান থেকে 4টা জিনিস পড়াটা বেশ টাফ, দরকার নাই, এটা রেসিডেন্সিতে মনে হয় না অতটা ইম্পর্টেন্ট। লাং ক্যান্সার থেকে আপনাকে আমি যা যা দিয়েছি এগুলো পড়লে হবে। স্মল সেল ক্যান্সার থেকে যে কয়েকটা আপনার নেমোনিক্স বানিয়ে দিয়েছি, এর বাইরে ইনশাল্লাহ হবে না। সেদিন একজন জিজ্ঞেস করতেছিলেন আপুড জিনিসটা কি। আপুড হলো একটা গ্রুপ অফ সেলস, জিআইটি তে থাকে, অনেকটা এন্ডোক্রাইন লাইক ক্যারেক্টার তাদের। এপিইউডি। স্কোয়ামাস সেল, এই যে প্রতিটা কার্সিনোমার আপনার ছোট্ট একটা চার্ট দিয়েছি, আপনারা এটা জানেন কিভাবে আমরা আলাপ করছি এটা নিয়ে, এই চার্টটা শুধু পড়বেন। এক্স-রে চেঞ্জ ইন সার্কয়েডোসিস, কজ অফ পালমোনারি ইওসিনোফিলিয়া, আচ্ছা আমাদের রেসপিরেটরি মোটামুটি শেষ। এরপর কোনটাতে যাব? এন্ডোক্রাইনে যাব? জি হ্যাঁ। ভাইয়া। কোন গ্ল্যান্ড থেকে কি বের হয়, এটা আমি আপনাদের নাম্বারিং এর মধ্যে দিব না, কিন্তু এটা না পারলে কিন্তু সুইসাইড করার জন্য দড়িও পাওয়া যাবে না। এসেনশিয়াল হরমোন, নিউরো হরমোন, ক্যাটাবলিক হরমোন। কোন কার রিসেপ্টর কোথায় থাকে, যে পিএসএ দিয়ে আমি মনে রাখতাম। হরমোন অ্যাকশনের এই পৃষ্ঠাটা, এখান থেকে প্রশ্ন না হলে কোর্স ফির সাথে ডাবল কোর্স ফি ফেরত। এখান থেকে যদি 2টা প্রশ্ন না হয় আর 3টা প্রশ্ন হলে আমাকে দিয়েন কিছু টাকা। মেকানিজম অফ হরমোন অ্যাকশন মনে রাখার পদ্ধতি বলা হয়েছে। একটু কিছু খুব দুঃখজনক বিষয় হলো, আমরা যারা ছোটখাটো মানুষ কম বুঝি তাদের জন্য কিছু কিছু জিনিস বই টু বই ভ্যারিয়েশন করে, তখন আসলে আমাদের খুবই সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আপনি এটা এটা দুই এক জায়গায় একটু এদিক সেদিক থাকতে পারে, কিন্তু আপনি এই চার্টটাই ফলো করবেন, প্রশ্ন এখান থেকেই হয়। কোন হরমোন কোন মেকানিজমে কাজ করে, তাহলে আমরা ফার্স্ট ফর লাইফে সি ফর ছাগল এভাবে পড়েছিলাম, GOAT। হরমোনের সাথে আপনার ঘুমের যে একটা ওতপ্রোতভাবে জড়িত সেটা, কে কে হরমোন, এই চার্টটাতে একটা নাম্বার দেন, অ্যাপেটাইট বাড়ায় কে কমায় কে, আর হরমোন উইথ ঘুম। কজ অফ ডায়াবেটিস ইনসিপিটাস, সিয়াদ আমরা আগে দেখে আসছি। মেন 1 মেন 2, তারপরে APS, অটো ইমিউন পলি এন্ডোক্রাইন সিনড্রোম, এই 2টা। আর প্রতিটা হরমোন থেকে কিন্তু আপনাকে জানতে হবে এটা কোথায়, এটার রিসিপ্টর লোকেশন, এটা কোন নেচারের প্রোটিন হরমোন না কি হরমোন। এটা 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 মনে রাখার পদ্ধতিটা মনে আছে কিনা, কোনটা কোনটা প্রোটিন হরমোন কোনটা অ্যামাইনো অ্যাসিড হরমোন, ওই ক্লাসিফিকেশনটা কি পার হয়ে গেছি? ওই জি ক্লাসিফিকেশন থেকে ভাইয়া, তো পিছে প্রশ্ন, চলে গেছে। ওই ক্লাসিফিকেশন থেকে তো প্রশ্ন হবে। ক্লাসিফিকেশন অফ হরমোন বেসড অন কেমিক্যাল নেচার, এখান থেকে তো প্রশ্ন হবেই।
কে হলো প্রোটিন হরমোন, কে স্টেরয়েড হরমোন, কে কি হরমোন, এটা মনে রাখার পদ্ধতিটা মনে আছে নাকি বলতে হবে? স্টেরয়েড ছিল ক্যাডেট, হ্যাঁ। আর থাইরয়েড হরমোন, অ্যামাইনো অ্যাসিড হরমোন ছিল ওই যে থাইরয়েড আর ক্যাটেকোলামাইন গুলা। আর এই এখানে একটা ইয়ে হয়েছে, ডোপামিনটা কিন্তু ক্যাটেকোলামাইনের মধ্যে আসবে, এটা আলাদা একটা পয়েন্ট হিসেবে এন্টার করে গেছে হয়তো কম্পিউটারে, এটা আলাদা একটা পয়েন্ট না, যে ক্যাটেকোলামাইনের মধ্যে। তো আর কি সাথে বাকিগুলো সবাই প্রোটিন। এডিএইচ হরমোন স্টিমুলেশন করে কে, ডিক্রিজ করে কে? ডায়াবেটিস ইনসিপিটাস এর কজ অলরেডি বলছি, ওইটাও তো বলছি, এপিএস এবং মেন 1-2। হাইপার প্রোলেকটিনেমিয়া, এখান থেকে প্রশ্ন হয়, কারণ এটা নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যাও হয়। এই চারটা কমন সিনড্রোম এন্ড সাইন অফ পেশেন্ট উইথ সাসপেক্টেড পিটুইটারি ডিজিজ, কোন সমস্যায় এক্সেস হইলে কি হয়, হাইপো হইলে কি হয়, কোন সমস্যায় কি হয়? থাইরয়েড হরমোন কোনটা কোনটা বাড়ায়, কোনটা কোনটা কমায়? T3 T4 এর পার্থক্য। এই যে থাইরয়েড, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েডের এই চারটা ডেভিডসন। পাশাপাশি এই যে হাইপারে কি কি বাড়ে, হাইপোতে কি কি বাড়ে কমে? কজ অফ থাইরোটক্সিকোসিস, রিয়েক্ট, এই যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকের যে ইন্টারপ্রিটেশনটা। গ্রেভ ডিজিজে কি কি চেঞ্জ হয়? সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, এটা তো জানেন না? ক্যালসিয়াম ফসফেট হেমোস্ট্যাসিসের এই চার্টটা, এই ক্যালসিয়াম এবং ফসফেটের উপরে প্যারাথরমোন 125 মানে ভিটামিন ডি এবং ক্যালসিটোনিন, এরা কেমনে কি কাজ করে? কোনটা কে বাড়ায়, কোনটা কে কমায়? প্যারাথরমোন ক্যালসিয়ামকে কি করে ভাই, প্যারাথরমোন? বাড়ায় ভাই, আর ফসফেটকে কি করে? ফেট কমে যায়। প্যারাথরমোন ফসফেটকে কমায়। তো এখানে যে জিনিসটা খেয়াল রাখবেন, যে ফসফেটকে আমরা কমানো বলতে আমরা সাধারণ ভাষায় আমাদের মাথায় যে কথাটা আসে সেটা হলো দ্যাট মিন্স জিআইটি তে ফসফেটের অ্যাবজর্পশন কমে যায় এবং ইউরিন দিয়ে ফসফেটের এক্সক্রিশন বেড়ে যায়। তো আমার সেকেন্ড কথাটা সত্যি, ইউরিন দিয়ে ফসফেটের এক্সক্রিশন বেড়ে যায়, কিন্তু জিআইটি তে ফসফেটের অ্যাবজর্পশন ইনি বাড়িয়ে দেন। তাহলে জিআইটি তে অ্যাবজর্পশন বাড়িয়ে দিলে রক্তে কিন্তু ফসফেট বেশি হয়ে গেল, তাহলে আবার হাইপোফসফেট কিভাবে হলো? রক্তে যতটা ফসফেট তিনি বাড়ান তার চেয়ে অনেক বেশি ডাবল ফসফেট তিনি কিডনি দিয়ে বের করে দেন। এই কারণে ফসফেট মানে ফসফেট লেভেলটা ডিক্রিজ হলেও অ্যাবজর্পশনটা কিন্তু ইন্টেস্টাইনে ফসফেট লেভেলের বাড়ে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এই চার্ট থেকে দুইটা শব্দ ছিল, কোনটা কম বেশি হলে কি হয় বলেছিলাম। অ্যাডিসনস এর ক্লিনিক্যাল ফিচার্স, বিশেষ করে ইলেকট্রোলাইট ফিচার্স গুলো, কনস এবং অ্যাডিসনস এর ক্লিনিক্যাল ফিচার্স। পারমিসিভ অ্যাকশন অফ দ্য
গ্লুকোকর্টিকয়েড, পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড। কুশিং সিনড্রোমের ফিচার্স এটা অবশ্যই পড়বেন, এই যে নাম্বারিং এর মধ্যে না, এটা ছোটবেলার পড়া। এই যে এটা বলছিলাম অ্যাডিসন ডিজিজের বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো আমি আপনার জন্য আলাদাভাবে লিখে দিয়েছি। এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন এগুলা হার্ট রেট, বিপি এটা কোনটা কম বেশি করে এটা একটু দেখবেন। সোর্স কেমিক এগুলো তো জানেনই আপনারা। ফ্যাক্টর এফেক্টিং এখন আমি মেবি একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, এখন শুনতে পাচ্ছেন কিনা? জি শুনতে ভাইয়া, পাচ্ছেন শুনতে এখন? পাচ্ছি। আচ্ছা, ফ্যাক্টর এফেক্টিং ইনসুলিন সিক্রেশন, ফ্যাক্টর এফেক্টিং গ্লুকাগন, মানে গ্লুকোজ, মানে এটা তো ইনসুলিনের ইয়ে, গ্লুকাগন সিক্রেশন, মেটাবলিক অ্যাকশন অফ ইনসুলিন এটা পারবেন, ইফেক্ট অফ ইনসুলিন অন ভ্যারিয়াস টিস্যু, ইনসুলিন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট টিস্যু, ইনসুলিনের এটা ইনসুলিন কোন কোন এনজাইমকে বাড়ায়, কোন কোন এনজাইমকে কমায়, বা আরেকটা হলো ইনসুলিন, হ্যাঁ সেটাই, ইনসুলিন কে কে বাড়ায় আর কে কে কমায়। এখান থেকে একটা যেটা খেয়াল রাখবেন, ইনসুলিন কিন্তু লাইপোপ্রোটিন লাইপেজকে বাড়ায় আর হরমোন সেনসিটিভ লাইপেজকে কমায়। লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাডিপোজ টিস্যুতে বাড়ালেও মাসলে কিন্তু ইনসুলিন লাইপোপ্রোটিন লাইপেজকে কমায়। ডিকে এর ক্লিনিক্যাল ফিচার্স এন্ড কমপ্লিকেশন। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি দুইটা পাশাপাশি রেখে পড়বেন। যে গ্লুকাগন থেকে শুধু এটা ফ্যাক্টর এফেক্টিং গ্লুকাগন সিক্রেশন, সুন্দর একটা নিউমোনিক্স দিছিলাম। হরমোন রেগুলেটিং ব্লাড গ্রুপ, মনে রাখার সহজ উপায়, ইনসুলিন ছাড়া বাকি সবগুলাই ফলস রেগুলেট ব্লাড, মানে ইনসুলিন ব্লাড গ্লুকোজ কমায়, বাকি দুনিয়ার সবাই ব্লাড গ্লুকোজ বাড়ায়। শেষ এন্ডোক্রাইন। এখন আপনারা কিন্তু এটা হ্যাঁ, লাস্টেরটা একটু আবার বলবেন, লাস্টেরটা কি বলছেন? বলছিলাম যে হরমোন এফেক্টিং ব্লাড গ্লুকোজ, ইনসুলিন ব্লাড গ্লুকোজ বাড়ায়, বাকি দুনিয়ায় যে যতগুলা দেখবেন চোখের সামনে সব হলো, সরি, ইনসুলিন ব্লাড গ্লুকোজ কমায়, বাকি সবাই ব্লাড গ্লুকোজ বাড়ায়। আর আপনারা এই যে এন্ডোক্রাইন, এই শীটটা আলাদা হওয়ার কারণে আপনারা সবাই একটু মিস্টেক করে ফেলেন, এন্ডোক্রাইনের সঙ্গে এটা হবে, সেটা হলো কি, সেটা হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম। খুবই অল্প পড়া, রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে এস্ট্রোজেন প্রজেস্টেরনের কোথায় কোথায় পাওয়া যায়,
কোত্থেকে সিক্রেট হয় এবং কে কি ক্যান্সার ইনক্রিজ করে, মানে কোন ক্যান্সার হইতে হেল্প করে, কোন ক্যান্সার না হইতে হেল্প করে। আর একটা জিনিস এখান থেকে শুধু দেখবেন, সেটা হলো এই যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কি কি ক্যান্সার করে। আর একটা হলো কি, সেটা হলো ওই যে গাইনোকোমেশিয়ার কজ, এই যে পিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা বাস্তব জীবনে আমাদের অনেকেরই আছে, আমাদের তো এটা অনেকেরই থাকে, যার কারণে এখান থেকে প্রশ্ন আসে। চার্টের বাইরে যেগুলো প্রশ্ন আসে সেগুলো এই যে তিনটা আসে, এই তিনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। কি হয়, টেস্টোস্টেরন বাড়ে, 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন বাড়ে এবং এফএসএইচ নরমাল রেঞ্জের নিচের দিকে থাকে অথবা সামান্য কমে। কজেস অফ হার্সুটিজম, এখান থেকে মাত্র এই 4-5টা জিনিস। আচ্ছা, অ্যাসিড বেস নেফ্রোটিক রিপ্রোডাকশন, হেপাটো। আমরা এখন একটু নিউরোলজি দেখি। নিউরোলজি তো অনেক বড়। ব্রেনের পার্টস গুলা, কোন পার্ট কোন জায়গায় থাকে? টেলেনসেফালনে কে থাকে, মেজেনসেফালনে কে থাকে? নিউরোগ্লিয়া গুলার ফাংশন, নার্ভ ফাইবার 1A 1B এগুলা কোনটার কি ফাংশন? এক্সাইটরি ইনহিবিটরি বোথ কে, এটা একটু দেখবেন, এটা একটু বই টু বই ভ্যারি আছে, আপনারা এটা ফলো করেন। রিসিপ্টর, এটা একটু মনে রাখা বেশ টাফ, কিন্তু আমি যতটা আপনাদের মনে রাখার নিয়ম পারি বলে শেয়ার করেছিলাম। এই যে কিউটিনাস রিসিপ্টর গুলা, রিফ্লেক্স গুলার রুট ভ্যালু যেটা, কোনটা অ্যাসেন্ডিং ট্র্যাক কোনটা ডিসেন্ডিং ট্র্যাক? পিরামিডাল এক্সট্রা পিরামিডালের এই চার্টটা, আপার মোটর লোয়ার মোটর নিউরোলিশনের এই চার্টটা, এখানে আবারও দেওয়া আছে সেটা। সিএসএফ এর ক্যারেক্টার গুলা, সিএসএফ পাথওয়ে, সিএসএফ ফাংশন, ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা আমরা ফার্মাতে আবার পড়বো, কে কে পাস করে কোন কোন ওষুধ। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর ক্যারেক্টার, তারপরে কোনটাতে কি হয় এটা তো আমাদের জানতেই হবে, শুধুমাত্র এই ছবিটা দিয়ে আমরা এটা জানতে পারি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক বলার দরকার আছে এখন? ফাংশন বলার দরকার আছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক? না ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ভেরি ইজি, শুধু এটা মনে রাখবেন যে এই যে আপনাকে পেছন দিক থেকে সাড়ে তাড়া করতেছে, এটা হলো ইমার্জেন্সি, দ্যাট মিনস সিম্প্যাথেটিক, এবং আপনি রিল্যাক্স আছেন ঘুমাচ্ছেন, এটা হলো প্যারাসিম্প্যাথেটিক।
এটা 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 আপনি নাম্বারিং করেন। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। এই হাইপারমেট্রোপিয়াকে হাইপারওপিয়াও বলা হয়। এটা কোনটাতে সামনে পিছনে কোথায় ফোকাসিং হয় আর কি লেন্স দিয়ে কারেকশন করি। নিউরোলজি আর একটু পার্ট আছে। নিউরোলজি আসলে এভাবে মেডিসিন, ফিজিওলজি, অ্যানাটমি ভাগ করা টাফ। কোন নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট কি? এটা যদি মনে রাখতে পারেন ভালো। এটা মাঝে মাঝে প্রশ্ন আসে কিন্তু বেশ টাফ মনে রাখা। পেন সেন্সিটিভ ইনসেনসিটিভ স্ট্রাকচার অফ ব্রেন। এই চার্টটা থেকে আমি আপনাদের জন্য যে বানিয়েছি যে লোবার কর্টিক্যাল লোবার ফাংশন কোথায়, ফাংশন কি কোথায়, লিশন কি। লিশন থেকে একটা থেকে দুইটা প্রশ্ন পাবেন, সবগুলা কিন্তু নাম্বারিং এ ফেলবেন। সেরিবেলার লিশন। এটা তো হলো সেরিব্রাল কর্টেক্সের লিশন, সাথে সেরিবেলার লিশনটা একটু দেখে নেবেন। টোসিসের কজ। টার্নার পালসি, হর্নার সিনড্রোম, আর্জাইল-রবার্টসন পিপিল। এখান থেকে তিনটা যে ইয়ে করা দাগ যায়, তিনটাই পড়বেন। আর্জাইল-রবার্টসন পিপিলে শুধু এইটাই দেখবেন এ আর পি, প্রথমে অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, তারপরে উল্টা ভাবে পি আর এ মানে হলো পিপিলারি লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট। কি ব্যাপার, এটা এত স্লো ওপেন হচ্ছে কেন? বেস পালসি। আচ্ছা, এটা কোনো কারণে একটু খুব স্লো ওপেন হচ্ছে, এটা আমি এবার ইয়ে করে দিব, পিডিএফটা মডিফাই করে দিব। কজেস অফ বাইলেটারাল ফেসিয়াল পালসি, এটা পেজ নাম্বার 8-এ আছে আপনাদের নোটে। বালবার সুডোবালবার পালসি, এই চার্টটা এটা আছে পেজ নাম্বার 9। বালবার পালসি, সুডোবালবার পালসি, এটা কিন্তু ইনফিনিটি স্টার।
আচ্ছা আমি এটা স্লো হচ্ছে, আমি একটু আমাকে একটু টাইম দেন। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, মিডিয়াল মেডুলারি ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, কর্ডা ইকুইনাস সিনড্রোম, তিনটা সিনড্রোম। ব্রেন স্টেম ডেথের ফিচার্স গুলা। Cause of raised intracranial pressure. Red flag symptoms of headache. হ্যাঁ লাস্টেরটা বুঝিনি। Red flag symptoms of headache. Headache এর red flag symptoms. মেনিনজাইটিস এর যে চার্টটা আমরা মাইক্রোবায়োলজিতে বলেছি, ব্যাকটেরিয়াল কজ অফ মেনিনজাইটিস বয়স অনুযায়ী। তারপরে যে ইয়েটা কোন মেনিনজাইটিসে কি কি ফাইন্ডিং আমরা পাই, সিএসএফ ফাইন্ডিং, এটা কিন্তু ব্যাকটেরিয়ার সাথে বলেছি। এটা নাম্বার আবার ডাবল নাম্বারিং হয়ে যাচ্ছে। এই চার্টটা ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিবি, মেনিনজাইটিস এর মধ্যে কোনটা কোথায় পাই। Causes of intracranial hemorrhage. Causes of meiosis. And finally, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, এটা কোথায় লিশন হলে কি হয়। এটা আপনাদেরকে সুন্দরভাবে বলা হয়েছে, কোথায় লিশন হলে কি হয়, এটা একটু কিন্তু খেয়াল করে পড়বেন। এই যে ভিজুয়াল পাথের কোথায় লিশন হলে কি হয়, এগুলাই আমাদের মোটামুটি নিউরোলজি থেকে। এখনো পর্যন্ত কতগুলো হলো, কেউ কি নাম্বারের কাউন্ট করতেছেন? রাফলি হুম। রাফলি 109টার মতো হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কার্ডিওলজি। অ্যাকশন পটেনশিয়ালের কোন স্টেজে কি কমে কি বাড়ে? এসএ নোড, এভি নোডের ইম্পালস জেনারেশনের মধ্যে চারটা কথা, কোনটা সবচেয়ে বেশি করে, কোনটা সবচেয়ে কম করে, কোনটা সবচেয়ে কুইক দৌড়ায়, কোনটা স্লো দৌড়ায়। কার্ডিয়াক সাইকেলের মধ্যে কোন সাইকেলে কোন হার্টবিট পাওয়া যায়, হার্ট সাউন্ড পাওয়া যায়, কোথায় ইসিজি কি পাওয়া যায়, কোথায় জেভিপি কি পাওয়া যায়। এই ব্লাড ভেসেল গুলোর মধ্যে কোথায় ইলাস্টিক ফাইবার কম থাকে, কোথায় বেশি থাকে। ভেজো ডাইলেটর কে, ভেজো কনস্ট্রিকশন কে করে। S1 S2 ফার্স্ট সেকেন্ড হার্ট সাউন্ডের পার্থক্য, এটাও কিন্তু এভাবে আসে। ফার্স্ট হার্ট সাউন্ড ইজ ডিফার ফ্রম সেকেন্ড হার্ট সাউন্ড বাই দ্য ফলোইং পয়েন্ট। মারমার কোনটা কোথায় পাওয়া যায়, কন্টিনিউয়াস মারমার কোথায় পাওয়া যায়, বিনাইন মারমার কোথায় পাওয়া যায়। এই মারমারের চারটাতে হলো একটা নাম্বারিং যাবে। এখন এই পৃষ্ঠাটা থেকে প্রশ্ন পাবেনি। রিলেশন, এই যে ব্লাড
ফ্লো, প্রেসার, রেজিস্ট্যান্স, এটা হলো আমাদের পেজ নাম্বার 6। এই পেজটা থেকে, এই পেজ পুরাটা, এই পেজটা থেকে কোয়েশ্চেন পাবেনি। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট কোনটা বাড়ায় কোনটা কমায়? Factor affecting cardiac output. Brain bridge reflex. Factor affecting pulse pressure, infinitesimal. বিপি রেগুলেটরি মেকানিজম, এখানে আপনাদের একটা কারেকশন দেওয়া হয়েছিল, কারেকশনটা কেউ খেয়াল করছেন কিনা? বিপি রেগুলেটরি মেকানিজমের একটা কারেকশন দেওয়া হয়েছিল কয়দিন আগে, খেয়াল করছেন কিনা? জি ভাইয়া দিয়েছিল। এই যে ক্যাপিলারি ফ্লুইড শিপ মেকানিজম, এই ইনক্রিজ ডিক্রিজ দুইটাই করে। ভালসালভা ম্যানিউভারে কোনটা কমে বাড়ে একটু দেখবেন। জেভিপি তে একটা কারেকশন দেওয়া হয়েছিল, এই পালমোনারি শব্দটা মিস্টেক হয়েছিল লেখার সময়, হাইপারটেনশন শুধু লিখছিলাম, এটা পালমোনারি হাইপারটেনশন হবে। এই জেভিপি কোথায় কোনটা কম বেশি পাওয়া যায়? ইসিজির এই পটাশিয়ামের সাথে ইসিজির চেঞ্জ গুলা, এটা রেনালে পড়ছেন, আবার এখন পড়বেন পটাশিয়ামের ইসিজি চেঞ্জ গুলা। এই যে রাইট লেফট হার্ট ফেলিউরের এই পার্থক্যটা, কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মনে রাখার জন্য একটা নেমোনিক্স আছে। কজ অফ লং কিউটি সিনড্রোম, বিশেষ করে ইলেকট্রোলাইটের কজগুলা। অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ ফার্মাতেও পড়বেন, এখানেও পড়তে হবে, যে অ্যান্টি অ্যারিথমিক ফার্মার চার্টটাই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। ডিগক্সিন টক্সিসিটি, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ কোনটা কোন গ্রুপের, কোনটা ডিগক্সিন টক্সিসিটি, আর কোনটা অ্যাকশন পটেনশিয়াল বাড়ায় কমায়, কোনটা কিচ্ছু করে না, এটা। আর একটা হলো ডিগক্সিন টক্সিসিটি। কমপ্লিকেশন অফ এমআই, risk factor of aortic dissection, cause of secondary hypertension, hypertensive retinopathy, diabetic retinopathy পাশাপাশি রেখে পড়বেন, এই যে আপনাকে পাশাপাশি করে দিচ্ছি আমি, কষ্ট করে দৌড়াইতে হবে না। জোনস ক্রাইটেরিয়া অফ রিমেটিক ফিভার, কি সুন্দর একটা ছবি দেখেন। আর এইখানে ভালভুলার ডিজিজ গুলার মধ্যে আমার হাতে লেখা একটা চার্ট ছিল, হাতের লেখা খুব একটা ভালো হয়নি, এটা আমি যখন পড়ার সময় রাফ লিখতাম সেইখান থেকেই ছবি তুলে দিয়েছি। তো এই 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 চার্ট, এই হাতে লেখা চার্টটা পড়লেই হবে এই ভালভুলার ডিজিজ গুলা সম্পর্কে। এর মধ্যে তাও যদি বলেন বেশি ইম্পর্টেন্ট কি, মাইটাল স্টেনোসিস, অ্যাওরটিক স্টেনোসিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর অর্গানিজম নিয়ে একটু ঝামেলা আছে, এটা একটু খেয়াল করে দেখেন। আপনাকে যখন কমন অর্গানিজম অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলা হবে, তখন আপনি স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স দিবেন, এটা হলো মোস্ট কমন। কিন্তু আপনাকে যখন অ্যাকিউট শব্দটা যোগ করে দেওয়া হবে, কমন কজ অফ অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তখন আপনি স্টাফাইলোকক্কাস অরিয়াস দিবেন। আর যখন আপনাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সাথে দিবে 2 মাস, এই মাস দুয়েকের মধ্যে কি করা হয়েছে, ভালভুলার সার্জারি করা হয়েছে, তখন আপনি দিবেন স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস। ইনফেক্টিভ এই ক্লিনিক্যাল ফিচার্স গুলা, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া প্লাস ক্লিনিক্যাল ফিচার্স। সায়ানোটিক অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ, আপনাকে কি বলেছিলাম এটা মনে রাখার জন্য? সায়ানোটিক হার্ট ডিজিজ, অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। সব টি গুলা ভাইয়া সায়ানোটিক। হ্যাঁ,
এই দুইটা থেকে এই যে আপনাকে আমি পাশাপাশি নিয়ে দিয়েছি, এই দুইটা থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবেন। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আর একটা হলো কার্ডিয়াক টেম্পোনেট। এই যে কার্ডিওলজি নোটে 3টা কারেকশন ছিল, 2টা বলেছি আর একটা দিয়েছিলাম কারেকশন, যারা অনেকেই খেয়াল করার সময় পান না। এই যে এইখানে এটা আমি ওই যে ডেসক্রিপশন দেখে আমি এখানে তো ওভাররাইট করেছিলাম, এটা সফট এই অ্যাওর্টিক স্টেনোসিসে এটা সফট S1 লিখে ফেলেছিলাম আমি ভুল করে, এটা S2 রেডিয়েট টু নেক এন্ড সফট সেকেন্ড হার্ট সাউন্ড। আমি কিন্তু টুকটাক নোটে দু একটা যে টাইপিং এরর হয় আমি কিন্তু আপনাদেরকে সবগুলাই কারেকশন দিয়ে দেই, একটু খেয়াল রাখবেন। এই পর্যন্ত আসছিলাম। আচ্ছা, আমাদের কার্ডিওলজি শেষ। কার্ডিওলজিতে আপনাকে একটা পৃষ্ঠা বলেছিলাম, পৃষ্ঠা নাম্বার মেবি কত ভুলে গেছি, ওই পৃষ্ঠা থেকে বলেছিলাম প্রশ্ন পাবেন, ওই পৃষ্ঠা থেকে 3টা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। 6 নম্বর পৃষ্ঠাটা ভাইয়া? হ্যাঁ, একটা না একটা পেজ নাম্বার বলেছিলাম, যে এই পেজ নাম্বার পুরাটা। 6 নাম্বার পেজ। হ্যাঁ, আমরা কি এন্ডোক্রাইন নিয়ে কথা বলেছিলাম? এন্ডোক্রাইন না বলেছি? হ্যাঁ ভাই, হ্যাঁ এন্ডোক্রাইন বলেছি। শেষ। আচ্ছা, অ্যাসিড বেস বডি ফ্লুইড এন্ডোক্রাইন রেসপিরেটরি, এখন আরেকটা বড় টপিক যেখান থেকে কিন্তু বোথ এফসিপিএস রেসিডেন্সিতেই, এফসিপিএস এ তো বলাই আছে 15টা, রেসিডেন্সিতে তো আসলে স্পেসিফিক বলা নাই, তবুও 12-14টা প্রশ্ন এসে যায়। ব্লাডের কম্পোজিশনের মধ্যে এনপিএন সাবস্টেন্স। একটা জিনিস সেদিন একটা কথা জিজ্ঞেস করছিলেন আপনারা একজন, যে প্রাইমারি সাইট অফ গ্লোবিউলিনের প্রাইমারি সাইট প্রোডাকশনের লিভার কিনা। লিভার প্লাজমা প্রোটিনের প্রাইমারি সাইট ফর অ্যালবুমিন, কিন্তু গ্লোবিউলিনের প্রধানতম সাইট লিভার না, গ্লোবিউলিন লিভারের বাইরে এক্সট্রা হেপাটিকই বেশি বেশি তৈরি হয়। প্লাজমা এবং সেরামের পার্থক্য দেখবেন। ব্লাড ভিসকোসিটি বাড়ায় কে, কমায় কে? সাইট অফ হেমোপয়সিস, কজেস অফ এক্সট্রামেডুলারি হেমোপয়সিস, এরিথ্রোপয়সিসের জন্য নেসেসারি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর গুলো, স্পেশালি নেসেসারি ভিটামিন গুলা। সাইট অফ এরিথ্রোপয়টিন প্রোডাকশন, সাইড ইফেক্ট অফ এরিথ্রোপয়টিন, একটা আমি মেবি গতকালকে দিয়েছিলাম তাই না স্ক্রিনশটটা, সাইড ইফেক্ট অফ এরিথ্রোপয়টিন। জি ভাইয়া। জি ভাইয়া। এটা এই নোটে উঠাই নিন, এটা মেবি নোটে আপনাদের নোটের মানে নর্মাল জেনারেল পড়ানোর সময় বোধহয় বলা হয়নি, সাইড ইফেক্ট অফ এরিথ্রোপয়টিনটা এখানে উঠাই নিন। না না, এটা উঠাবেন ইয়ের সাথে, এটা বলছিলাম কিনা আমার খেয়াল নাই, এটা তো উঠাবেন এন্ডোক্রাইনের সঙ্গে। অ্যাডাল্ট হিমোগ্লোবিন কোনটা, মানে মানে কোনটা নর্মাল হিমোগ্লোবিন, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এটা অত্যন্ত সহজ জিনিস। তারপর আমাকে সেদিন একজন জিজ্ঞেস করলেন যে হিমোগ্লোবিন এফ কি এইচ কি নর্মাল ফিজিওলজিক্যাল হিমোগ্লোবিন। যেইগুলো অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা ফিটাল হিমোগ্লোবিন, এগুলো সবই তো ফিজিওলজিক্যাল হিমোগ্লোবিন, এটা তো কোনটাই প্যাথোলজিক্যাল না। এইগুলা হলো প্যাথোলজিক্যাল, হেডিংটা মিস হয়ে গেছে, এইগুলা হলো হেডিং হবে প্যাথোলজিক্যাল হিমোগ্লোবিন বা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এইগুলা হলো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। ইএসআর ফ্যাক্টর এফেক্টিং ইএসআর, ইএসআর বাড়ায় কে কে, কমায় কে কে? পেরিফেরাল ব্লাড ফিল্ম, টার্গেট সেল নাম্বার 1, হাওয়েল জলি বডি নাম্বার 2। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি কি পাওয়া যায়? ডাইমরফিক ব্লাড হাওয়েল জলি বডির আগে কি বললেন? না, 1 নাম্বারে আপনি যদি বলেন আমি ব্লাড ফিল্ম পড়তে পারবো না, কিছুতেই পড়তে পারবো না, তাহলে আপনি শুধু টার্গেট সেলটা পড়ে যাবেন, এই একটা জিনিস পড়ে যাবেন। তারপর যদি বলেন না আমি
চান্স পাইতে চাই, সুতরাং আমাকে আরো একটু পড়তে হবে, তখন আপনি পড়বেন হাওয়েল জলি বডি। তখন যখন আপনি চান্সটা আরো একটু বেশি পাইতে চাবেন, তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি কি পাবেন, এবং হাইপোস্প্লিনিজম এবং ডাইমরফিক ব্লাড। কজ অফ হাইপারস্প্লিনিজম। হেমোলাইটিক অ্যানিমিয়ার এই চারটা, ইন্ট্রা কর্পাসকুলার, এক্সট্রা কর্পাসকুলার। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফাইন্ডিং এবং এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের এই চারটা, ডেভিডসনের এই চারটা, এটা আপনার নোটের 15 পৃষ্ঠায় আছে। নিউরোলজিক্যাল ফাইন্ডিং অফ B12 ডেফিসিয়েন্সি। পার্নিশিয়াস অ্যানিমিয়ার সঙ্গে আদার কি কি অটোইমিউন ডিজিজ অ্যাসোসিয়েশন থাকে? ডিরেক্ট, ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। ইওসিনোফিলিয়ার কজ নিউট্রোফিলিয়া, নিউট্রোফিলিয়ার কজ লিম্ফোসাইটোসিসের কজ। ড্রাগ কজিং নিউট্রোপেনিয়া, প্যানসাইটোপেনিয়ার কজ। লিউকেমিয়া সম্পর্কে আপনাকে আমি খুব অল্প কিছু দিয়েছি, AML ALL, ওইটা পুরাটাই পড়বেন। ট্রান্সলোকেশন, এটা কোথায় কোন ট্রান্সলোকেশনটা পাওয়া যায়? আপনাকে লিউকেমিয়া সম্পর্কে একদম হাফ পাতা দেওয়া আছে, টোটাল 4টা লিউকেমিয়া মিলে টোটালটাই পড়বেন। এই খুব ছোটকালের বাচ্চাকালের জিনিসটা, এই অ্যানারোবার ক্লাসিফিকেশন। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের নামগুলো, ফলোইং আর মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার: monoclonal gammopathy, features of multiple myeloma, thrombocytopeniaর cause, coagulation স্ক্রিনিং টেস্ট কোনটা কোথায় কম বেশি হয়? এক্সট্রিনসিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর ইনভলভ, ইন্ট্রিনসিক পাথওয়েতে কে কে ইনভলভ, কোনটা দিয়ে কি এর সাথে আলাদা নাম্বার না, এর সাথে লিখবেন কোনটা দিয়ে কি অ্যাসেস করি আমরা, কোনটা কোন ফ্যাক্টরের নাম কি বল, ফ্যাক্টর মানে কোন ফ্যাক্টরের কি নাম, নাম ধরে আপনাকে পড়তে হবে। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, APS, DIC এর এই চারটা। আর এই যে এই চারটা থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ, DIC, ITP, হিমোফিলিয়া, কোনটাতে কি কমে কোনটাতে কি বাড়ে।
ব্লাড প্রোডাক্টের বেশি দিন স্টোর করলে কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়? ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন। শেষ। গ্যাস্ট্রোহেপাটো থেকে এই চার্টটা গ্যাস্ট্রোফিজিওলজি বলতে এই চার্টটাই। গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন কোনটা স্টিমুলেশন করে কে, কোনটার অ্যাকশন কি? Stimulation of the gastric acid secretion. Function of gastrin. Gastric motility বাড়ায় কে, gastric motility কমায় কে? শুধু গ্যাস্ট্রিকটাই পড়েন আপাতত, স্মল গাট লার্জ গাট পড়া। গ্যাস্ট্রিক এমটিং কে বাড়ায় কে কমায়? জেজুনামাইলিয়ামের পার্থক্যটা পড়েন। স্যালাইভাটা পড়েন, এই স্যালাইভার at low flow rate, at high flow rate এটা পড়েন। ফাংশন অফ স্যালাইভা, এটা নিয়ে যেটা একটা কনফিউশন ছিল গতদিন বলছি, এই যে মানে খাওয়ার জন্য এটা স্যালাইভার ফাংশন কিন্তু নেসেসারি না ডাইজেশন এবং গেলার জন্য। হাইড্রোলাইটিক এবং এগবোলিক, এটা প্যানক্রিয়াটিক এই টাইপের, এই সিক্রেশনের টাইপের এই ভাগটা দেখবেন। ফাংশন অফ বাইল, কার্বোহাইড্রেট ডাইজেশন অ্যাবজর্পশন। এই যে অ্যাবজর্পশনে আমি আপনাকে হাতে লিখে দিয়েছি একটু কোথায় কি অ্যাবজর্পশন হয়, এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন পাবেন। ডিসফেজিয়ার cause of lower GI bleeding. Cause of upper GI bleeding. H. pylori. H. pylori কি কি ডিজিজ করে এবং ইনভেস্টিগেশন গুলা ইনভেসিভ কি কি, নন ইনভেসিভ কি কি, ইরেডিকেশনটাও দেখবেন। গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসারের সেই বাচ্চাকালের সহজ পার্থক্যটা। জোলিঞ্জার এলিসন সিনড্রোম জাস্ট কি কি ট্রায়েড ওইটা। Small bowel bacterial overgrowth. Cause of subtotal villus atrophy. Protein losing enteropathy cause. IBD IBS এর এই পার্থক্যটা, এক পৃষ্ঠার পার্থক্য। হ্যাঁ, এটার আগে কোন
এটার আগে ছিল প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথির কজ অফ প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। এর আগে ছিল শর্ট বাউল সিনড্রোম আর ব্যাকটেরিয়াল স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। সিস্টেমিক কমপ্লিকেশন অফ আইবিডি, অ্যালার্মিং সিমটম অফ আইবিএস, cause of acute pancreatitis, Glasgow criteria of prognosis of acute pancreatitis, complication তাহলে acute pancreatitis তিনটা, cause, Glasgow criteria এবং complication, amylase increase in biochemistry তে আমরা পাবো। শেষ। লিভারের ফাংশন গুলা ভালো মতো পড়বেন, প্লাস লিভার ফাংশন টেস্ট। জোন 1 জোন 3 কোথায় কি হয়, অ্যাকিউট লিভার ফেলিউরের কজ, জন্ডিসের এই পার্থক্য চারটা, কোন জন্ডিসে কি কম বেশি হয়। এনকেফালোপ্যাথির গ্রেড গুলা, পোর্টাল হাইপারটেনশনের কজ, সিএলডির কজ, ভাইরাল হেপাটাইটিস এবিসিডি ছাড়া আর কি কি ভাইরাস হেপাটাইটিস করে, আর হেপাটাইটিস বি এর এই যে এটা মাইক্রোতেও দিয়েছিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট হওয়াতে রিপিট করেছি, এইটার ইন্টারপ্রিটেশনটা এই যে সারফেস মার্কার অফ হেপাটাইটিস বি, আর কিছু লাগবে না হেপাটাইটিস থেকে। হেপাটোরেনাল সিনড্রোম টাইপ 1-2 এর পার্থক্য। শেষ। আরেকটা জিনিস এখান থেকে ছিল, কে ওই আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া, কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া কোনটা করে, কে করে না করে, আর একটা হলো কি ওই যে কোনটা ডমিনেন্ট রিসেসিভ। এই চার্টটা আছে না? অবশ্যই আছে, কোনো জায়গায় মিস চোখে পড়ে নাই আমার, আছে এটা। আমার মনে হচ্ছে এটাই বোধহয় শেষ, আর কোনোটা আছে নাকি? শেষ। ফিজিওলজি মেডিসিন এটা কিন্তু সব ফ্যাকাল্টিতেই পড়তে হবে, আমাদের শেষ। বাকি ফ্যাকাল্টি ক্লাসের টপিকটা আমরা আরেকদিন আলোচনা করব। কেউ কিছু বলতে চান? নইলে আমরা আজকে শেষ করে দিব। আপনাদেরও এখন হাতে বেশি সময় নাই, পড়ালেখা করতে হবে। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে